প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকিং ব্যবস্থা সেটি সময়ের প্রেক্ষাপটে এই ব্যবস্থার যে ধরন এবং সেবা দেওয়ার যে প্রক্রিয়া, সেই জায়গাতে অনেক বেশি পরিবর্তন এসেছে। এখন আমরা স্মার্ট ব্যাংকিংয়ের যে প্রবণতা সেটি লক্ষ্য করছি বৈশ্বিকভাবে। সেই প্রভাব কিংবা সেই মাত্রা বাংলাদেশের ব্যাংকগুলো কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই প্রক্রিয়া অবলম্বন করে বা অনুসরণ করে গ্রাহকদের যে সেবা দেওয়া, দ্রুত সেবা দেওয়ার কাজটি সম্পূর্ণ করছে। পাশাপাশি আমাদের বিনিয়োগের যে প্রসঙ্গ কিংবা এই বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের যে অবদান, সেই বিষয়গুলো এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সেটি কতটা আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে নাকি ভিন্ন কোনো অবস্থা আছে, সেই বিষয়টিও আলোচনা পর্যালোচনার প্রয়োজন। পাশাপাশি স্মার্ট ব্যাংকিং এবং বিনিয়োগের যে এখন যে খাত অথবা যে পরিস্থিতি বা পরিধি যেটি দাঁড়িয়েছে, সেটি আমার অর্থনৈতিক কাঠামোকে মজবুত করার ক্ষেত্রে কতটা ইতিবাচক ভূমিকা রাখছে, নাকি যে কোনো ধরনের দুর্যোগ, সেটি প্রাকৃতিক হোক অথবা মানব সৃষ্ট অস্থিরতা বা দুর্যোগ আসলেই যে আর্থিক বা ব্যাংকের উপরে যে একটা অতিরিক্ত চাপ তৈরি হয়, এই অবস্থা থেকে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর উপায়ও আসলে কী হতে পারে, সেই বিষয়গুলোই আজকে আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আজকের আলোচনার শিরোনাম ব্যাংকিং, বিনিয়োগ ও অর্থনীতি। এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন লঙ্কা বাংলার রিটেল বিজনেসের প্রধান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম। খোরশেদ আলম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই প্রশ্নের উত্তরটি দিয়ে আলোচনাটি শুরু হোক যে আমরা তো স্মার্ট ব্যাংকিংয়ের বিষয়টি শুনি, সেটি এখন ব্যাংকগুলোর প্রচারণার কৌশলে হোক, পাশাপাশি গণমাধ্যমের কারণে হোক, সেটি এখন অনেকেই জানে। কিন্তু স্মার্ট ফাইন্যান্স বলতে আসলে আমরা কী বুঝি, সেটি অনেকেই জানতে চান। এই আলোচনাটা দিয়ে শুরু করি। থ্যাংক ইউ। আসলে স্মার্ট ফাইন্যান্সটার যে ধারাটা, এটা শুরু হয়েছে কিন্তু আমাদের করোনা পূর্ববর্তী সময়ে আর কি। বিশেষ করে করোনার সময় যখন আমরা মুভমেন্ট করতে পারতাম না, তখন ঘরে বসে কিন্তু আমরা এই কাজগুলা তখন এক পর্যায়ে করতে বাধ্য হয়েছে এবং সেখান থেকে কিন্তু শেখা এটা। তো আমরা যে ডিজিটাল যে ব্যাংকিং বা ডিজিটাল যে ফাইন্যান্সিং, ওইটা আমরা এখন অনেক দূর কিন্তু আগে গেছি। এই করোনার পর থেকে অ্যাপসের মাধ্যমে এখন আপনার লোন দেই, মাইক্রো ক্রেডিট বলে, এটা লোন দেই। তারপরে ডিপিএস, যেটা কাস্টমার থেকে ডিপিএস কালেকশন করি, এবং আপনার অনলাইনে আপনার লোন অ্যাপ্লিকেশন কালেক্ট করি, এবং তা আমরা যে অনলাইনের মাধ্যমেই কাস্টমারকে জানাই যে তোমার লোন অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই, বা এটা জানতে পারতেছি। আর আরেকটা সবচেয়ে মেজর যে কাজটা হইলো, যেমন আমরা আগে কাস্টমার থেকে আমরা যে আপনার যে লোনের ইএমআই অথবা সেটা ডিপোজিট করলো বা ডিপিএস করলো, মাসে মাসে যে ইএমআইটা বা লোনের যে ইনস্টলমেন্টটা সে ব্যাংকে গিয়ে জমা দিত, অথবা ধরেন যে ক্রেডিট কার্ডের পেমেন্টটা সে প্রতি মাসে তার টাইম মতন গিয়ে সে ব্যাংকে এটা জমা স্লিপ লিখে জমা দিত। এখন কিন্তু আর ওটা যাওয়া লাগে না। আমরা ডিডিআই করে, যেমন আপনার যে ডিপিএসের ইনস্টলমেন্ট বা লোনের ইনস্টলমেন্ট ডিডিআই করে ব্যাংক থেকে কালেক্ট করে নেই। মানে সে যে কোনো জায়গায় থেকেই সে ব্যাংকে যাওয়া লাগে না। আমাদেরকে শুধু একটা সে অ্যাকনোলেজমেন্ট দিয়ে দেয় যে আপনি এই ব্যাংক থেকে টাকা নিতে পারবেন, আমরা ওইটা দিয়ে আমরা নিজেরাই কালেক্ট করে নিতে পারি। ইভেন ক্রেডিট কার্ডের পেমেন্ট আপনার এখন যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলোর মাধ্যমে এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে আপনার টাকা এনে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারে। গ্রাহক বলি অথবা টোটাল জনগোষ্ঠীর কত শতাংশকে আপনাদের কাছে স্টাডি বা পরিসংখ্যান আছে কিনা যে ব্যাংকিং চ্যানেলের সাথে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে? আমি বলবো যে এটা এখনও অনেক বাকি আছে। বিশেষ করে এটা আরবান এরিয়াগুলোতে, যেমন ডিভিশনাল সিটি বা ঢাকা, চিটাগাং যদি বলি, এইসব এরিয়াতে একটু বেশি। বাট আমাদের যে মফস্বল এরিয়া, ওই এলাকায় কিন্তু মানুষ এখনও ব্যাংকিং চ্যানেলের সাথে যুক্ত হতে পারে নাই। হ্যাঁ, অনেকেই কিন্তু এখনও এই না পারার পেছনে আসলে কারণটা কি? কারণটা হলো যে আমাদের যে ব্যাংকের যে ব্রাঞ্চগুলো বা শাখাগুলো, এরা সবসময় এমন জায়গায় ব্রাঞ্চ করার জন্য জায়গা চুজ করে যেখানে ব্যবসা হবে তার, যেখানে বিজনেস লেনদেন বেশি হবে, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ বেশি হবে। কারণ তারও তো এটা ব্রাঞ্চের কস্ট আছে, যে ব্রাঞ্চটা এস্টাবলিশ করলে আমার এটা কী করলে কস্ট উঠে আসবে। তো সে ওইভাবেই কিন্তু তার ব্রাঞ্চটা ওইখানে তৈরি করে। প্রান্তিক কাস্টমারদেরকে উদ্দেশ্য করে যে আমি ব্রাঞ্চ কখনো করে না,
কারণ ওই ব্রাঞ্চ প্রফিটেবল আসবে না। কিন্তু সামনের দিনগুলোতে তো এই ধরনের উদ্যোগ নিতে হবে। এই ধরনের উদ্যোগ আছে, সেই জন্যই আমাদের আসলে ডিজিটাল ব্যাংকিং, তাকে ওই ব্যাংকের চ্যানেলের বদলে তাকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে তার অ্যাকাউন্ট খুললে হয়। যেমন আপনার বিকাশ, নগদ, বিভিন্ন ধরনের অ্যাপস আছে, তারপরে ব্যাংকেরও নিজস্ব অ্যাপস আছে। আপনি ওই অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনি ওই ঘরে বসে বসেই আপনি কিন্তু ব্যাংকিং করতে পারবেন। ওইটাই এখন হলো আমাদের ভবিষ্যৎ। মানে এই যে ডিজিটাল ব্যাংকিংয়ের যে লিটারেসি, মানে এর যে শিক্ষা অথবা রীতিনীতিগুলো বা বিধানগুলোকে একেবারে সাধারণ মানুষের পর্যায়ে, যেটা আপনি বলছিলেন যে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত গ্রাহক বা মানুষ যারা আছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে আলাদা করে কি কোনো ব্যবস্থা বা কর্মসূচি এখানে মানে প্রয়োজন কিনা? প্রয়োজন অবশ্যই আছে। এটা বাংলাদেশ ব্যাংক, আমাদের যে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক, এই বছর এটা ব্যাপক আকারে একটা তারা প্রজেক্ট হিসেবে নিয়েছে এবং প্রত্যেক ব্যাংক এবং প্রত্যেক ফিনান্সিয়াল ইনস্টিটিউটকে তারা উদ্বুদ্ধ করছে যে এই লিটারেসিটা যাতে কাস্টমারের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এবং এই বছর কিন্তু এটা ব্যাপক আকারে হয়েছে, ভবিষ্যতে এটা আরও হবে। তা আমার মনে হয় যদি এই প্রসেসটা চলতে থাকে আগামী 2-3 বছরের মধ্যে এটা খুবই একটা ভালো একটা, মানে সেক্ষেত্রে এই প্রোগ্রাম থেকে রেসপন্স কেমন পাওয়া যাচ্ছে? ভালো, মোটামুটি প্রথম দিকে তো ইনিশিয়াল স্টেজে দেখা গেছে যে শহর কেন্দ্রিক এটা বেশি লোকেই এটা ইনভলভ হয়েছে, বাট আস্তে আস্তে এটা যখন গ্রাম পর্যায়ে চলে যাবে, মানে ব্যাংকের ব্রাঞ্চগুলোকে আগে আসতে হবে এটার জন্য। সে যেমন ধরেন যে একটা ওয়ার্কশপ করলো এলাকার প্রান্তিক লোকদেরকে নিয়ে, যে তোমাদের এই করলে এই লাভ হবে, এই করলে, তখন দেখবেন যে কাস্টমাররা আসলে আগে আসবে। মানে গ্রাহকরা যখন তার আগ্রহের জায়গাটি খুঁজে পাবে, তিনি লাভবান হতে পারবেন, সেই পরিধি যখন বা পরিস্থিতি যখন খুঁজে পাবেন, তখন গ্রাহক নিজের থেকেই সে সম্পৃক্ত হবে। অসংখ্য ধন্যবাদ খোরশেদ আলম আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা একটা প্রশ্ন রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো যে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা দেখি যে ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো তারল্য সংকটে ভুগছে, আবার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে বক্তব্য নিলে সেখানে কিন্তু এক ধরনের কিছু দ্বিমতও পাওয়া যায়। আসলে প্রকৃত পরিস্থিতি বা কি, বা কতটা সেই সংকট যদি থেকেও থাকে সেটি কতটা উত্তরণ ঘটেছে, সেই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতির শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌফিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, ব্যাংকিং, বিনিয়োগ ও অর্থনীতি। সম্মানিত আলোচক হিসাবে আছেন জনাব খোরশেদ আলম। খোরশেদ আলম, যে প্রশ্নটি রেখে যাওয়া তারল্য সংকটের প্রসঙ্গ, আমরা গ্রাহকের পর্যায় থেকে এক ধরনের তথ্য পাই, আর ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানের যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তাদের মন্তব্য কিন্তু ভিন্ন রকম। এই মন্তব্যের ক্ষেত্রে ভিন্নতা তৈরি হচ্ছে কেন? তারল্য সংকটটা আসলে কোনো কোনো প্রতিষ্ঠানের জন্য হয়, সব ব্যাংকের ক্ষেত্রে বা সব আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হয়। যেমন ধরেন যে একটা কাস্টমার যখন তার ডিপোজিট এনক্যাশ করতে গেল কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা ব্যাংকে, যখন সে ওই এটাকে 2-3 দিন ঘোরাচ্ছে যে আমি কালকে না পরশু দিন আসেন, তখন কাস্টমাররা কিন্তু এটা নিয়ে বলে তাদের কি টাকা নেই ব্যাংকে। তখন একজন থেকে আরেকজন শোনার পরে যেটা একটা সৃষ্টি এরকম। আবার অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে কিন্তু অন টাইমে আপনার এনক্যাশমেন্ট দেয়, সাথে সাথে দিয়ে দিচ্ছে। যেটা আমরা যেমন আমি ওই লঙ্কা বাংলা যেমন আমরা আরটিজিএস করে টাকা দিয়ে দিই, যেদিন ম্যাচুরিটি আরটিজিএস কাস্টমারকে আসতে হয় না, তার ব্যাংকে টাকা চলে যাচ্ছে। করোনার পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ধরেন, তারপরে যে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে আপনারা ধরেন যে এখনকার যে সার্বিক পরিস্থিতি এত নতুন এটা ক্রিয়েট হইলো, তো দেখা গেছে যে আমাদের ক্ষুদ্র যে কাস্টমার মানে এটা কিন্তু খুব ভালো, এদের পেমেন্ট এরা মানে তাদের পেমেন্টটা কিন্তু মোটামুটি তারা কন্টিনিউ করে যাচ্ছে। আপনি বলবো যে 90% কাস্টমারই কিন্তু পেমেন্ট করতেছে, 10% আসলেই তারা ক্ষতিগ্রস্ত বা কোনো কারণে তারা দিচ্ছে না, বাট তাদেরকে প্রেশার ক্রিয়েট করে আমরা টাকাটা আনতে পারি। বিনিয়োগটা বেশি হলো বড় কাস্টমার কাছে, টাকাটা তারা ঠিক মতন দেয় না, তারা বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ নিতে চায়, প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা ওইটা দিব, ইন্টারেস্ট দিব না। তো ব্যাংক তো ডিপোজিটগুলো নিয়ে ইনভেস্টমেন্ট করে, ওই ইনভেস্টমেন্টের টাকা যখন ইনভেস্টমেন্ট আকারে ব্যাংকের কাছে আসে তখন সেটা সে আবার কাস্টমারকে তার ডিপোজিট ফেরত দেয়। এখন যদি ইনভেস্টমেন্টের টাকা কাস্টমার ব্যাংক না পায়, বাড়তি প্রতিষ্ঠান যদি টাইম মতো না পায়, তখন এই তার যে তখন ফান্ড মিসম্যাচ সৃষ্টি হয় এই ক্যাশ ফ্লোতে, তখনই কিন্তু সে আসলে আটকে যায়, তখন এই ডিপোজিটও দিতে পারে না। যাতে এই ধরনের পরিস্থিতি না হয় সেটি গ্রহণ করার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত? বাংলাদেশ ব্যাংক বা কোনো ব্যাংকের পক্ষে একার পক্ষে সম্ভব না। এটা হলো যারা কাস্টমার তা থেকে সচেতন থাকতে হবে যে আমি যে টাকাটা নিচ্ছি
যেখানে ইনভেস্টমেন্ট করব আমি টাকাটা ওই জায়গায় ইনভেস্টমেন্ট করব এবং আমার এখান থেকে রিটার্ন এসে আমি ব্যাংকের লোনটা যাতে টাইম মতন পরিশোধ করব। কিন্তু আমাদের এখানে দেখা গেছে যে আজকাল যে পত্রিকায় বা বিভিন্ন নিউজে দেখি সবাই যারা এক্সপোর্টের করতেছে টাকা যে পরিমাণ টাকা আসার কথা টাকা আসতেছে না, ওই মিসম্যাচ। আমাদের যে অর্থ মন্ত্রণালয় আছে, বাংলাদেশ সরকার আছে, যদি ক্লোজলি মনিটরিং করে যে এক্সপোর্ট যা হয়েছে ওই পরিমাণ টাকা আসছে কিনা, তারপরে ইম্পোর্ট যেটা করতেছে ওটা টাকা কি ওই পরিমাণে শোধ করছে না বেশি যাচ্ছে, সেটা মনিটরিং মাধ্যমে দেখা এবং কন্ট্রোল করা স্ট্রংলি কন্ট্রোল করা। এখন সময় এসেছে এটাকে স্ট্রংলি কন্ট্রোল। তার মানে কি এই কন্ট্রোল করতে গিয়ে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো ব্যক্তির মানে কার্যক্রম অথবা ব্যাংকের সাথে তার সম্পৃক্ততাকে মনিটরিং করতে গিয়ে কি হিমশিম খেতে হয় কিনা? ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকতে পারে যে সব লোক যে ভালো, কেউ খারাপও থাকতে পারে। হয়তো দেখা গেছে যে সে কোনো না কোনো ব্যাংকের কোনো কর্মকর্তা বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা এটার সাথে জড়িত, সে জানে। হ্যাঁ, সে এমন পাওয়ারফুল না যে সরকার তার সাথে পারবে না। তাকে তদন্ত করে তাকে ধরতে পারলে তাকে অবশ্যই তার প্ল্যানিং করা হবে। আজকাল তো দেখা যাচ্ছে অনেকে যে এই মানে এত টাকা লোন দিয়ে হঠাৎ করে দেশ থেকে উদাও, সে কীভাবে দেশ থেকে উদাও হতে পারে, তাকে এয়ারপোর্টে আটকে দিব। আরেকটি বিষয় খোরশেদ ভাই, সেটি আলোচনা করতে চাই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো যে ধরনের সেবা দিচ্ছে এখন কি সময়ের প্রেক্ষাপটে সেবার ধরন বা পরিধিও তো পরিবর্তিত হচ্ছে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানের সেবাগুলোর প্রতি গ্রাহকদের যে সম্পৃক্ত হওয়া অথবা তাদের আগ্রহের জায়গাটা কেমন? মানে দিন দিন এটা আমি বলবো যে যেমন কাস্টমারটা ব্রাঞ্চে আসার ফিজিক্যালি আসতো, ওই আসাটা কিন্তু কমে গেছে। বিশেষ করে দেখেন ব্যাংকের কথাই বলি আমি আপনাকে, আগে আপনি 5,000 10,000 টাকা তুলতে হইলো কাউন্টারে আসা লাগতো, এখন কিন্তু কাউন্টারে আসতে হয় না, সে এটিএম মেশিন আছে, এটিএম থেকে কিন্তু টাকা তুলতে পারে তার বাসার কাছেই। মানে মোটামুটি এটিএম নেটওয়ার্ক ব্যাপক, এখন বাসার কাছ থেকে সে এটিএম থেকে টাকা তুলতে পারতেছে, তাকে ব্রাঞ্চে আসা লাগতেছে না। বাট আমাদের যে লোনের সার্ভিস বা ডিপোজিটের সার্ভিস, আমরা কিন্তু যেমন কাস্টমারের মান্থলি ইন্টারেস্ট তাকে আসতে হয় না, তাকে আরটিজিএস করে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই, ম্যাচিউর হইলো ম্যাচিউরের টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। সে 1 বছর ধরে আপডেট করলো, প্রতি মাসে মাসে ইন্টারেস্ট নেবে, মাসে মাসে ইন্টারেস্ট চলে গেলো। 1 বছর পরে যখন ম্যাচুরিটি, সে আমাদেরকে জানাবে যে আমি এটা রিনিউ করবো, আমরা অটো রিনিউ করে দিলাম, কারেন্ট ইন্টারেস্ট রেট হবে। আর যদি সে বলে যে না আমি এনকেশ করবো, আমার টাকা ফেরত চাই, ঠিক আছে, আমরা ওনার টাকাটা ম্যাচুরিটিতে এনকেশ করে টাকাটা। এই জায়গাতে খোরশেদ আলম একটু জানতে চাই যে আপনার প্রতিষ্ঠানের কোন সেবার প্রতি গ্রাহকদের আগ্রহটা বেশি? আসলে আমরা মানে অনেক ধরনের সেবাই আছে আমাদের, যেমন লঙ্কা বাংলা ক্রেডিট কার্ড খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট, এবং বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা অনলি লঙ্কা বাংলা যে ফিনান্সিয়াল এনবিএফআই হিসাবে ক্রেডিট কার্ড ব্যবসা করি, আর কোনো এনবিএফআই কিন্তু এটা করে না। এর মধ্যেও আমরা শুধু লোকাল কার্ড, কিন্তু আমাদের কার্ডটা শুধু লোকালি বাংলাদেশে ইউজ হয়। এর মধ্যেও আমরা এই বিভিন্ন ব্যাংকগুলোর মধ্যে এবং এই একটা এনবিএফআই, এই সব যে ব্যাংক ইস্যুয়ার, হ্যাঁ, এই ইস্যুয়ার ব্যাংকগুলোর মধ্যে থেকে আমরা কিন্তু 5th পজিশন। আমাদের মোস্ট অফ দ্য কাস্টমার হলো মধ্যবিত্ত ফ্যামিলি কাস্টমার এবং ইয়াং প্রফেশনাল। যেমন আমাদের ইজি পে স্কিম আছে 0% ইন্টারেস্টে, ডিসকাউন্ট ফ্যাসিলিটি, বোগো বাই 1 গেট 1। তারপরে বিভিন্ন আপনি ধরেন যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ফার্নিচার ইলেকট্রনিক্স আইটেম লাগে, ধরেন 3-4-5 লাখ টাকা ফার্নিচার কিনলো, মাসে মাসে সে ইএমআই দিয়ে গেল, 3 বছর 4 বছর দিয়ে গেল, তার কোনো গায়ে লাগলো না, 0% ইন্টারেস্ট। তো আমাদের ক্রেডিট কার্ডটা এবং আমাদের কার লোন, আমরা মার্কেটে পাইওনিয়ার কার লোনে। আমরা ইভেন আমাদের কার লোনে আমরা একটা ফিচার আছে আমাদের, যেটা কেউ কারো নাই, এটা হলো যে 3 মাস গ্রেস পিরিয়ড দিই আমরা কার লোনে। ধরেন একটা মধ্যবিত্ত বা একটা ইয়াং প্রফেশনাল, সে একটা গাড়ির লোন নিল, লোন নেওয়ার পরে তার কিন্তু খরচ আছে এটার পিছনে, ফার্স্ট কার তার এটা খরচ আছে, সে ইন্স্যুরেন্স করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, তারপর গাড়িটা নিয়ে তার একটু অনেক চিন্তা আছে, ভিতরে একটু ডেকোরেশন করে একটা কাভার কিনে তার এক্সট্রা তার খরচ হয়। কিন্তু তা আমরা তাকে এই জন্য 3 মাসে একটা গ্রেস পিরিয়ড দিই, তুমি 3 মাস পরে গিয়ে ইনস্টলমেন্ট দিবা। এই 3 মাসের যে ইন্টারেস্টটা আমরা প্রিন্সিপালের সাথে যোগ করে তাকে আমরা 3 মাস পরে থেকে ইএমআই করে দিই। যেমন আমাদের হোম লোনের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যে আপনি বাড়ি কনস্ট্রাকশন করতে পারবেন, ফ্ল্যাট কিনতে পারবেন, যে যেভাবে চায়। ইভেন এমনও আছে যে আমরা একটা গ্রুপ, আমাদের একটা হোম লোনের একটা আছে স্বপ্ন নাম, এটা কি 4-5 জন ফ্রেন্ড আর কি, তারা মাত্র প্রফেশনাল ঢুকছে, যে তার এখন বাড়ি করা বা জমি কেনার মতো অত টাকা নাই, সে একটা আবাসিক এলাকায় জমি কিনবে 5 কাঠা জমি কেনার মতো তার নাই। 5 জন বন্ধু মিলে আমাদের কাছে আসলো, আমরা তাকে গ্রুপ ফাইন্যান্স করি, যে তোমরা ঠিক আছে জমি কিনো। জমিটা তারা কিনলো, কেনার পরে তারা ইএমআই দিতে থাকলো, 7-8 বছর পরে তাদের বেতনও বাড়লো, তখন তারা আমাদের কাছে আবার আসলো
যে আমি বাড়ি করব, বাড়ি করতে চাই, আমরা তাকে 5 জনকে কাস্টমার করে 5 জনের ইনকাম কনসিডার করে তাকে বাড়ি করার জন্য লোন দিলাম, ওই টাকা দিয়ে তারা ফ্ল্যাট করে ফেললো। আচ্ছা খোরশেদ আলম, অসংখ্য ধন্যবাদ। আরও একটি প্রশ্ন রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটা হচ্ছে বিনিয়োগের যে প্রসঙ্গ, এখানে লোনের প্রসঙ্গ আপনি আলোচনা করেছেন, পাশাপাশি লোন নিল দেশীয় শিল্পের প্রসার এবং দেশীয় শিল্পের প্রসারের জন্য বিনিয়োগের কথা রাষ্ট্রীয় পর্যায় থেকেও বলা হচ্ছে। ব্যাংকগুলোও সেই কথা বলছে, সেই লক্ষ্যে কাজও করছে, কিন্তু বাস্তবতা আসলে কি দাঁড়ালো, এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতির শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে আমরা ব্যাংকিং, বিনিয়োগ, অর্থনীতি সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। সম্মানিত আলোচক হিসাবে আছেন খোরশেদ আলম। খোরশেদ আলম ভাই, যে প্রশ্নটি রেখে যাও, বিনিয়োগের প্রসঙ্গ, দেশীয় অর্থনীতির বা শিল্পের বিকাশের কথা বললে অথবা নিজেরা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে গেলে বিনিয়োগের তো আসলে বিকল্প নেই। কিন্তু বিনিয়োগের জায়গাতে আসলে আমাদের যে এখন অবস্থা বা স্মার্ট ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কী ধরনের ভূমিকা রাখতে পারছে? আমাদের দেশে আসলে বলবো যে এই বড় যে কাস্টমার যারা, এখানে কিছু কিছু কাস্টমাররা খুবই মানে ভালো, একেবারে অন ডটেড পেমেন্ট, তাদের উদ্দেশ্য ভালো, পেমেন্টও ভালো এবং তারা ভালো করতেছে। আর কিছু কিছু কাস্টমার আছে তারা আসলে তাদের ক্যাপাসিটি আছে লোন পরিশোধ করার, কিন্তু ইচ্ছা করে না। ধরেন তার পেমেন্ট রেগুলার আছে, কোনো কারণে ওয়েবার টোবার দিয়ে এখন সে রেগুলার আছে, এখন গেল কোনো ব্যাংকে এটা লোনের জন্য, তার আসলে টাকা দরকার এই মুহূর্তে। ওই ব্যাংক দেখবে তার প্রিভিয়াস সিআইবি দেখবে, দেখার পর দেখবে যে সে ওয়েবার নিচ্ছে, অথবা তার পেমেন্ট ইরেগুলার, অথবা তার একবার এসএমএ হয়েছে। এই লোকের তো এরকম হওয়ার কথা না, অর্থাৎ তার পেমেন্ট বিহেভিয়ার খারাপ। তখন ওই ব্যাংক কিন্তু ইচ্ছা থাকলেও তাকে লোন দিবে না। এবং অনেকের আছে যে টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে বা টাকা দিচ্ছে না, এই জন্য ব্যাংকরাও ইনভেস্টমেন্ট করতে ভয় পায়। এই জন্য ব্যাংক করতে কি, ব্যাংকে তো সতর্ক থাকতে হবে। ব্যাংক অনেক সময় দেখা গেছে যে এটা আমার এই লোন দিয়া লোন রিকভার করার যে কঠিন ব্যাপার, তার সাথে আমি বন্ডে বিনিয়োগ করি, যেমন গভর্নমেন্ট সিকিউরিটিজ, তারপরে ট্রেজারি বিল, বন্ড, হ্যাঁ, এইসব জায়গায় বিনিয়োগ করে। দেশে কোনো বিশেষ অবস্থা তৈরি হলে, সেটা যে কোনো দেশই হোক, সকল খাতের উপরে কিন্তু কোনো না কোনো প্রভাব পড়ে। কিন্তু অনেক দেশ কিন্তু তার ব্যাংক বা আর্থিক খাতগুলোর উপরে যাতে কোনো প্রভাব তৈরি না হয় সেজন্য আলাদা করে কিন্তু ব্যবস্থাও তারা গ্রহণ করতে পেরেছে। এই মুহূর্তে বাংলাদেশের এই বিষয় নিয়ে ভাবা প্রয়োজন কিনা, ভাবলে বা কিভাবে ভাবতে পারে? এটা কিন্তু করোনার সময় কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা করছে, ইনসেন্টিভ দিচ্ছে ব্যাংকগুলোকে এবং কাস্টমারদেরকেও একটা পেমেন্ট মানে ডেফারমেন্ট দিয়েছে যে এত মাস পর্যন্ত পেমেন্ট না করলে তোমার কোনো প্রাণ ইন্টারেস্ট চার্জ হবে না। রেগুলার ইন্টারেস্ট তো আসবেই, প্রাণ ইন্টারেস্ট চার্জ হবে না। বা আমাদেরকে বলছে ক্লাসিফাইড করা যাবে না, আমরা কিন্তু করছি। গভর্নমেন্ট কিন্তু সুন্দরভাবে এটা বিভিন্নভাবে সার্কুলার দিয়ে আমাদেরকে বলছে, আমরা ওইভাবে করেছি এবং এটা যথেষ্ট ভালো একটা উদ্যোগ গভর্নমেন্টের ছিল আর কি। কিন্তু দেখা গেছে যে এই উদ্যোগের এর মধ্যেও কিন্তু অনেক কাস্টমার আবার পেমেন্টও করছে, মানে তারা কিন্তু ওই অ্যাডভান্সটা নেয় নাই, তারা পেমেন্ট করছে কারণ তারা গুড কাস্টমার। আবার দেখা গেছে যারা ভালো কাস্টমার এর মধ্যেও তারাও অ্যাডভান্সটা নিচ্ছে, নিয়ে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে আমি বলবো। তো এখনকার যে সিচুয়েশনটা চলতেছে, আমার মনে হয় যে যদি এটা প্রলং হয়, একটু দীর্ঘমেয়াদী যদি এরকম চলতে থাকে মাসখানেক, তাহলে আমরা কিন্তু করোনা পরবর্তী যে একটা অর্থনৈতিক ধাক্কা খেয়েছিলাম, ব্যাংকিং সেক্টর যেটা ধাক্কা খেয়েছিলাম, ওইরকম কিন্তু একটা পরিস্থিতির সম্মুখীন হব। তা আমার মনে হয় যে গভর্নমেন্ট এটা নিয়েও বিবেচনা করবে যে এই ক্ষেত্রে কাস্টমারদেরকে, ভালো কাস্টমারদেরকে কীভাবে রক্ষা করা যায় আর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে কীভাবে বাঁচানো যায়। বাংলাদেশ ব্যাংক কী করতে পারে? বাংলাদেশ ব্যাংক আমাদেরকে যেটা করোনার পরবর্তী যেটা করছে, যেমন হয়তো তারা একটা টাইম দিতে পারে যে যারা এই টাইম পর্যন্ত, যেমন রিসেন্টলি তারা এটা করেছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বা মানি বিল্ডারের ক্ষেত্রে বা লোনের ইএমআই ক্ষেত্রে, যে 18 জুলাই থেকে 28 জুলাই 25 জুলাই পর্যন্ত যারা আপনার দিতে পারে নাই, কোনো ইনস্টলমেন্ট দিতে পারে নাই, তাদেরকে কোনো প্যান ইন্টারেস্ট চার্জ করা যাবে না, লেট পেমেন্ট ফি চার্জ করা যাবে না বা বাড়তি কোনো ইন্টারেস্ট নেওয়া যাবে না। এটা কিন্তু করছে, এটা শর্ট টাইমের জন্য। এখন যদি এই প্রসিডিউর যদি লং আরও বাড়তে থাকে, তখন নিশ্চয়ই গভর্নমেন্ট আরও ভালো কোনো একটা, করোনার সময় আমাদের একটা কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এই ধরনের পরিস্থিতিতে কীভাবে আমরা সার্ভাইভ করবো এবং কীভাবে পরিস্থিতি ঠেকানো যায়। একেবারে সর্বশেষ প্রশ্ন খোরশেদ আলম, সেটি হচ্ছে আমরা ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সময় তাদের আলোচনার মধ্যে দিয়ে তারা এটা বলেন যে স্টেক হোল্ডার মিটিং অথবা অংশীজন সভা তারা করতে চায়। এই কালচারটা কতটা চর্চা হচ্ছে? এটি এখনো সূচনা পর্বে আছে? এটা কেস টু কেস বেসিস হয়, যে হয় না যে হয়, কেস টু কেস বেসিস হয়। তবে এটা স্টেক হোল্ডারদের সাথে যে
আলোচনা এটা আসলে অনেক সময় ফ্রুটফুল হয়, অনেক সময় হয় না। কারণ আমাদের দেশের আসলে মানুষ সবাই করে কি, যে যখন কোনো একটা আলোচনা টেবিলে বসে দেখা গেছে যে সে পাওয়ার রেফারেন্স দেয়, পাওয়ার শো আপ করে, মানে সে কিন্তু ব্যাংকিং সেক্টরে কখনো এটা করা উচিত না। আমি আপনাকে লেন্ডার, আপনি আমার গ্রাহক, দুজনেরই সুবিধা অসুবিধা দেখতে হবে। আমি ব্যাংক যদি বাঁচি আপনি টাকা পাবেন, আপনি কাস্টমার যদি বাঁচেন আমি আপনাকে ইনভেস্টমেন্ট করতে পারবো। উইন-উইন সিচুয়েশন থাকা উচিত। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় কিছু কাস্টমার এই জিনিসটাকে তারা মানে তার মাথায় রাখে না, তারা মানে একচেটিয়া ভাবে তার শুধু নিজের স্বার্থটাই দেখে, নিজের লাভটাই দেখে। মানে সেক্ষেত্রে কি এই স্টেক হোল্ডার মিটিং অথবা এই ধরনের আলাপ আলোচনা হলে ব্যাংকগুলো কি উপকৃত হতে পারে? অবশ্যই 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 ব্যাংক উপকৃত হবে, কাস্টমারও উপকৃত হবে। যেমন আপনার একটা ডিফল্ট হয়েছে বা একটা কাস্টমার কোনো আসলে রিয়েল প্রবলেম হয়েছে, সে যদি না আলোচনা হয় তাহলে কিন্তু আমরা জানবো না কি কারণে কি হচ্ছে। আমি যাব মামলা কোর্টে গেলে একটা এই সলভ হতে 3-4 বছর লাগবে। সেটা দুই পক্ষের জন্যই, কিন্তু দুই পক্ষের জন্য, তারও কোর্টে দৌড়াতে হবে, আমারও পয়সা খরচ, তারও কিন্তু টাকা খরচ হবে উকিলের পেছনে। আর এটা আমাদের দেশে যে প্রসেসটা, এটা 3-4 বছর লাগবে সেটেলমেন্ট হইতে। তা আলটিমেটলি অনেক কাস্টমার কিন্তু বলে যে আমি টাকা দিই নেই, আপনি মামলা করেন। সে চাচ্ছে মামলা করা মানে 3 বছর এটা সে চুপচাপ থাকলো, পরে এক সময় এসে হয়তো বলবে আমার বা কারোভাবে কোনোভাবে সে একটা অ্যাডভান্টেজ নিবে, নেগোসিয়েশন করবে যে আমাকে এটা দেন, ছাড় দেন, আমি এটা দিয়ে দেবো আপনাকে। অনেক সময় কাস্টমার বলে। নিশ্চয়ই সেটি তো ব্যাংকিং ব্যবস্থা বা বিনিয়োগের জন্য কখনো ইতিবাচক না, এটা ক্ষতিকর। এটি ক্ষতিকর। অসংখ্য ধন্যবাদ খোরশেদ আলম আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং চমৎকার বিশ্লেষণের জন্য। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল 9-এর সব দর্শকদেরকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ খোরশেদ আলম। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।